আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। জুলাই অভ্যুত্থানের পর সবথেকে বড় হামলা হচ্ছে এটি। এই হামলায় পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। আর এই হামলায় আততায়ী হিসেবে যার নাম ও চেহারা সামনে এসেছে তাকে ঘিরে একের পর এক লোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। তার নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ। তবে অপরাধ জগৎ আর ফেসবুকে তার পরিচয় হচ্ছে দাউদ বিন ফয়সাল। নিজেকে সে দাবি করত কিং। খুনের আগে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা, অপারেশনের সময় কোনো মোবাইল ফোন ব্যবহার না করা, এমনকি ব্যাকআপ হিসেবে সঙ্গে রাখা রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল, এই সব কিছুই প্রমাণ করে ফয়সাল কোনো সাধারণ ছিচকে সন্ত্রাসী নয়। সবথেকে বড় প্রশ্ন হলো 2024 সালের নভেম্বরে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পরেও সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে এসে এমন একটি হাই প্রোফাইল মিশনে নামল। তার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে আসা কোটি টাকার উৎসই বা কি, আর কেনই বা বারবার উঠে আসছে ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল হোসেন চৌধুরীর নাম। বন্ধুরা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন হাদির ওপরে গুলি চালানো ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে ফয়সাল করিম মাসুদ। কিন্তু তার রাজনৈতিক পরিচয় জানলে আপনি চমকে উঠবেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি এবং আদবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে সে। অর্থাৎ বিগত সরকারের আমল থেকে সে ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী ক্যাডার। ক্ষমতার পথ পরিবর্তনের পর যখন সবাই গর্তে পালিয়েছে, ফয়সাল তখনও ছিল সক্রিয়। কিন্তু কেন? কারণ তার উপর ছিল ওপর মহলের শক্ত হাত। ফয়সালের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং উদ্ধারকৃত ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা গেছে সে হচ্ছে শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তাদের সঙ্গে ফয়সালের একাধিক ছবি প্রমাণ করে সে দলের হাইকমান্ডের সরাসরি নির্দেশনায় কাজ করা এক বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে সে। তবে গোয়েন্দা তথ্যে সবথেকে চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে এসেছে তা হলো যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে ফয়সালের কানেকশন রয়েছে। ধারণা করা হচ্ছে সম্রাটের শুটার গ্রুপের অন্যতম সদস্য ছিল এই ফয়সাল। ফয়সাল যে কতটা বেপরোয়া তার প্রমাণ মেলে তার ক্রিমিনাল রেকর্ডে। 2024 সালের 8 নভেম্বর তারিখটা খেয়াল করবেন। এই ফয়সাল রাজধানীর আদবরের একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 লাখ টাকা লুট করেছিল। সেই ডাকাতির ঘটনায় র্যাব তাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছিল। আদাবর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো গ্রেপ্তারের মাত্র কয়েক মাসের মাথায় সে জামিনে বের হয়ে আসে। এখানেই আমাদের বিচারিক প্রক্রিয়ার এক রহস্যময় অধ্যায় উন্মোচিত হয়। চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের এক বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। জামিন আদেশের মাত্র 3 দিনের মাথায় অর্থাৎ 19 ফেব্রুয়ারি সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। এরপর 12 আগস্ট হাইকোর্টের আরেকটি বেঞ্চ তার জামিনের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দেয়। একজন অস্ত্রধারী ডাকাত যে কিনা হাতে নাতে ধরা পড়েছে সে কিভাবে এত সহজে জামিন পায় এবং জেলের বাইরে এসে জুলাই বিপ্লবের নায়কদের উপরে গুলি চালানোর সাহস পায়? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন নাগরিকের। এবার চলুন ফয়সালের আর্থিক কেলেঙ্কারির দিকে নজর দিই। ফয়সাল শুধু অস্ত্রবাজি নয়, গত কয়েক মাসে সে আর্থিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। তদন্তকারীরা তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে চোখ কপালে তুলেছেন। জুলাই বিপ্লবের পর যখন অধিকাংশ আওয়ামী লীগ নেতার অ্যাকাউন্ট জব্দ বা নজরদারিতে, তখন ফয়সালের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা হয়েছে এবং তা দ্রুত উত্তোলন করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারী সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই টাকাগুলো কি হুন্ডির মাধ্যমে এসেছে নাকি বিদেশে পলাতক কোনো মাস্টারমাইন্ড দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই ফান্ডিং করছে। ফয়সালের এই আর্থিক সচ্ছলতায় প্রমাণ করে হাদির ওপরে হামলা কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, এটি ছিল একটি পেইড মিশন, একটি ভাড়াটে অপারেশন। এবার আসি হামলার দিনের পরিকল্পনায়। গত শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে হামলা হয় তা ছিল অত্যন্ত নিখুঁত। হামলার বিবরণ আপনারা সবাই জানেন, তাই সেদিকে আর যাচ্ছি না। কিন্তু যেটা আপনারা জানেন না তা হচ্ছে ফয়সালের প্রস্তুতি। গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ ছিল। সে জানতো মোবাইল ফোন সঙ্গে থাকলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে ধরা সম্ভব। তাই অপারেশনের সময় সে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। এমনকি হামলার ঠিক আগ মুহূর্তে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দেয়। তার পালানোর রুট ও পদ্ধতি ছিল আগে প্রি প্ল্যান্ড।
তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল একটি রেস্কিউ টিম। যদি জনতা তাকে ধরে ফেলতো তবে ওই টিম ফায়ারিং করে তাকে ছিনিয়ে নিত। মোটরসাইকেলে তার পেছনে থাকা সহযোগীকেও শনাক্ত করার চেষ্টা চলছে। ফয়সালের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে প্রায় 10 বছর আগে ফয়সাল তার বাবার সঙ্গে শেষবার গ্রামে গিয়েছিল। তখন পৈতৃক সূত্রে পাওয়া 6.5 শতাংশ জমি সে তার ভাইদের কাছে বিক্রি করে দিয়ে ঢাকায় স্থায়ী হয়। অর্থাৎ গ্রামের সঙ্গে তার যোগাযোগ ছিল না বললেই চলে। তার জগৎ ছিল ঢাকার আন্ডারওয়ার্ল্ড এবং ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা। হাদির উপর হামলা ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি চেন রিয়াকশন, একটি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। পুলিশ সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করছেন ফয়সালের মতো আরো অনেক স্লিপার সেল বা গোপন স্কোয়াড রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে আছে। তাদের মূল টার্গেট আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে একটি ভয়াবহ পরিবেশ তৈরি করা। গত 1 মাসে অপরাধ চিত্র বিশ্লেষণ করলে এই প্যাটার্নটি স্পষ্ট হয়ে ওঠে। এই প্রতিটি ঘটনাতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং টার্গেট কিলিংয়ের ছাপ স্পষ্ট। হাদির উপর হামলা ছিল সেই তালিকারই সর্বশেষ এবং সবচাইতে হাই প্রোফাইল সংযোজন। এখন প্রশ্নটি হচ্ছে, হামলার পরে ফয়সাল কোথায় আছে? ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারের জন্য সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। দেশের সব বিমানবন্দর এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে ফয়সালের সেই রেস্কিউ টিম তাকে ইতিমধ্যে নিরাপদ রুট ব্যবহার করে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে পার করে দিয়েছে। যেহেতু পলাতক অনেক শীর্ষ নেতা এবং ক্যাসিনো সম্রাট দেশের বাইরে অবস্থান করছেন, তাই ফয়সালের মতো বিশ্বস্ত ক্যাডারদের সেখানে আশ্রয় পাওয়াটা খুব কঠিন নয়। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শরীফুল ইসলাম জানিয়েছেন তারা প্রথমে সাসপেক্ট বা মূল হোতাকে খুঁজছেন। তাদের আশা ফয়সালের কোনো সহযোগীকে ধরতে পারলে মূল মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছানো সম্ভব। তবে ফয়সাল যদি দেশ ত্যাগ করে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিষয় হয়ে দাঁড়াবে। এই পুরো ঘটনাটি আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারির একটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একজন চিহ্নিত সন্ত্রাসী যার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে, সে জামিনে বেরিয়ে এসে কিভাবে মাসের পর মাস নতুন ষড়যন্ত্রের জাল বুনল? কেন তার ব্যাংক লেনদেন আগে নজরে এলো না? এই প্রশ্নগুলো এখন সবার সামনে। জুলাই বিপ্লবের পক্ষের শক্তি এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ফয়সাল এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সে যে বার্তাটি দিয়েছে তা কিন্তু অনেক ভয়ঙ্কর। পতিত স্বৈরাচার সরকার ক্ষমতা হারিয়েছে ঠিকই, কিন্তু তাদের তৈরি করা সন্ত্রাসের অবকাঠামো এখনো পুরোপুরি ভেঙে ফেলা হয়নি, বা বলতে পারেন আমরা ভাঙতে পারিনি। ফয়সালের মতো আততায়ীরা এখনো ঘাপটি মেরে আছে, যে কোনো সময় তারা আবারও ছোবল মারতে পারে। এখন আপনারা কি মনে করেন ফয়সালের মতো একজন দাগী আসামি জামিন পেয়ে এমন ঘটনা ঘটালো, এর দায় আসলে কার? আমাদের বিচার ব্যবস্থার নাকি গোয়েন্দা নজরদারির ব্যর্থতা? ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।